আয়োজিত শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে যে মত বিনিময় সভা, সেই সভার সম্মানিত সভাপতি অভয় রায়, আজকের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ ভাই সহ আমার সাথে আমার সফরসঙ্গী হিসাবে এসেছে কেন্দ্রীয় জাসাসের সদস্য এবং পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র মহাসচিব সুভাষচন্দ্র দাস, কেন্দ্রীয় ছাত্র দলের ইঞ্জিনিয়ার সীমান্ত দাস এবং পূজা উদযাপন ফ্রন্টের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সাংগঠনিক সম্পাদক তন্ময় সাহা সহ আজকে এখানে মঞ্চে উপবিষ্ট যারা আছেন সকলকে জানাচ্ছি আমার শারদীয় শুভেচ্ছা। এখানে উপস্থিত ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলম এবং আমার সকল ভক্তকেই বলবো সামনে শারদীয় দুর্গোৎসব, সবাইকে প্রণাম এবং শুভেচ্ছা অফুরন্ত। এখানে অনেকের অনেক কথাই শুনলাম, আসলে অনেক কিছুই বলার আছে। আমাদের এই দেশটা সম্প্রীতির দেশ, বাংলাদেশ। আমরা এখানে সকল ধর্মের মানুষ একসাথে বাস করি। আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছে একটি বাগানের ন্যায়। সেই বাগানে বিভিন্ন রকমের ফুল যেমন ফুটে, তেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নৃগোষ্ঠী সকলকে নিয়ে আমাদের এই দেশ বাংলাদেশ। 1971 সালে আপনারা অনেকেই এখানে যুদ্ধে অংশ নিয়েছেন, আবার অনেকে বাবা মার মুখে ইতিহাস শুনেছেন। একজন মেজর জিয়ার ডাকে, তার স্বাধীনতার ঘোষণা শুনে আমাদের দেশের জনগণ ঝাঁপিয়ে পড়েছিল 71-এর যুদ্ধে। তখন কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা কিন্তু দেখেনি। তখন একটি বাংলাদেশকে স্বাধীন করতে হবে। আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলাম 71 সালে। তারপর আজকে ভেবেছিলাম রাজনৈতিক কোনো বক্তব্য দিব না, কিন্তু এখানে অনেক কথা হয়ে গিয়েছে, না বললেই নয়। 72 থেকে 75 আসলো, আবারও আমাদের উপর নানা রকম নির্যাতন। আমরা তলাবিহীন ঝুড়িতে পরিণত হলাম। সারা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল অনেক মা বোনের ইজ্জত। তারই বিনিময়ে আমাদের বাংলাদেশের আবারও এই 72 থেকে 75-এর পট পরিবর্তনের পর তাতার বেশি এসেছিলেন একজন মেজর জিয়া। তিনি জনগণের কথা চিন্তা করে আবারও জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি কিন্তু পারতেন স্বাধীনতা যুদ্ধে, স্বাধীন হওয়ার পর দেশে মন্ত্রী পরিষদ হয়েছে, সেখানে সেই সরকারের মধ্যে থাকতে। তিনি নির্লোভ ছিলেন, তিনি লোভ করেননি। তিনি তার ব্যারাকে ফিরে গিয়েছিলেন দেশটাকে স্বাধীন করে। আবার তিনি যখন মনে করেছেন 75-এ দেশের জনগণের পাশে হবে, তিনি এসে দাঁড়িয়েছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন 19 দফা বাস্তবায়ন করার জন্য। তার এই কিছু কিছু স্বপ্ন আমরা চেষ্টা করেছি পালন করতে, খাল খনন করে নারী শিক্ষা, নারীর উন্নতি, গার্মেন্টস শিল্প, সমস্ত কিছু তারই স্বপ্নের অংশ ছিল। এরপর আবার বাংলাদেশের উপর আবার আসলো স্বৈরাচারের দৃষ্টি। 9টি বৎসর সেই স্বৈরাচারে আন্দোলন, সেখানে অনেকেই আপনারা হয়তো অংশ নিয়েছেন, আমাদের অংশও ছিল। সেই স্বৈরাচারের পতন ঘটিয়ে জনগণের ভোটের দ্বারা জয়ী হয়েছিলেন বাংলাদেশের প্রথম নারী দেশমাতা, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি তাকে মা বলেই জানি খুব ছোট থেকে। তারপর তিনিও যেই শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, আমাদের সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, তার ধারাবাহিকতা বজায় রেখে তিনি সেই গণতন্ত্রকে নিয়ে কাজ করেছেন। মুক্তভাবে সবার রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। না হলে আজকে অনেকে রাজনীতি করতে পারতো না। জিয়াউর রহমান যেমন একজন বড় মাপের মানুষ ছিলেন। আপনারা অনেকেই জানেন যে এদেশে যে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, তাকে
জিয়াউর রহমান বড় মনের মানুষের পরিচয় দিয়ে এই দেশে নিয়ে আসছিল, কিন্তু তার বিনিময়ে তাকে শহীদ হতে হয়েছে। আমাদের সেই মাকেও বহু নির্যাতন সইতে হয়েছে, সাথে আমাদের সবাইকে। এখানে কোনো এই 17 বছর আবার আসলো ফেসিবাদ। এই ফেসিবাদের দাবান হলে আমরা সবাই চলেছি, কেউ বলতে পারবো না আমরা কেউ ভালো ছিলাম। কারোর রক্ত, কারোর সম্পদ, কারোর ধর্ম নিয়ে খেলা, কোনোটাই বাদ যায়নি। কোনো ধর্মের মানুষ ভালো ছিল না। আজকে এই এই অনুষ্ঠানে আপনারা একে অন্যের প্রতি কাদা ছড়াছড়ি করলেন, শুনলাম অনেকের বক্তব্যে, এর দোষ ধরছে, এর দোষ ধরছে। সত্যিকারে সনাতনী যারা আপনারা সবাই কি আপনারা সনাতনীদের পাশে ছিলেন? পাশে থাকলে আমি আজকে আমার নিজের কথা বলবো। রায় পরিবারে 3 মাসের শিশু সন্তান, তার উপর হামলা হয়েছে। আজকে এই ইঞ্জিনিয়ার সীমান্ত দাসকে দেখছেন, ওর উপরে হামলা হয়েছে। আমার 2টা পা পঙ্গু করে দেওয়া হয়েছে। আমার বাবা, আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন আমার বাবাকে। তিনি আমার পিতা, তিনি আমার নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়। তাকে বারবার ক্ষত বিক্ষত করা হয়েছে। গত 29শে জুলাই তিনি একজন মুক্তিযোদ্ধা, তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা চালিয়েছে। তখন আপনাদের এই যে আজকে এত কথা, এত কাদা ছোড়াছুড়ি কোথায় ছিল, এই প্রশ্নটা আমার মনে ইতিমধ্যে জেগেছে আমি যখন মঞ্চে ছিলাম। যে তখন কি আপনারা পারতেন না সবাই মিলে প্রতিবাদ জানাতে? আজ কিন্তু আমি আমার দলের কথা চিন্তা করছি না। আজ আমি কোনো কথাই চিন্তা না করে, যেখানেই সনাতনীদের উপর কোনো কিছু ঘটার চেষ্টা হচ্ছে, আমি পাশে দাঁড়াচ্ছি। আমি সব সময় শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণে কাজ করে যাচ্ছি। আমি মুসলিম ভাইদের পাশে থাকি। আমার ভাইরা ভাই বোনেরা কখনো বিপদে পড়লে রাত বিরাত আমার ফোন বন্ধ থাকে না, দৌড়ে ছুটে যাই। তাহলে আজকে কেন আপনারা এত কাদা ছোড়াছুড়ি করছেন? আজকে এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে 5ই আগস্ট পট পরিবর্তন হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে। সেখানে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে। আজকে এই পট পরিবর্তনের পর ডক্টর ইউনূস সরকার এই দেশের হাল ধরেছে। তাকে আমরা কোথায় সাহায্য করব, অথচ দূর থেকে তাদের বিরুদ্ধে আবার কাদা ছোড়াছুড়ি করি। তাহলে আমাদের ভোটের অধিকার কিভাবে ফিরে পাবো? সামনে একটি সুষ্ঠু নির্বাচন চাই, যেই নির্বাচনের মাধ্যমে আপনি আপনার ভোটটি দিতে পারবেন, আপনার স্বপ্ন পূরণ হবে। আমার মা 17 বছর এই ফ্যাসিবাদ সরকারের নির্যাতনের শিকারে মৃত্যুবরণ করেছে। আমি নারায়ণগঞ্জের মানুষকে এতটুকুই ভালোবাসি। মার মৃত্যুর পরের দিন ছিল হাজার হাজার সনাতনীদের নিয়ে সমাবেশ। আমি না করতে পারিনি, আমি উপস্থিত হয়েছি। আমি যখন আজকে এই অনুষ্ঠানের কার্তিক কাপড় আমার কাছে গেল, আমার অনেকগুলো মিটিং ছিল ঢাকায়, আমি না করতে পারিনি। নারায়ণগঞ্জবাসীকে এতটাই ভালোবেসে ফেলেছি, আপনাদের যে কোনো কিছু হলে আমি চলে আসি। কারণ আমার একদিক দিয়ে আমি কেরানীগঞ্জ দিয়ে চলে আসতে পারি, একদিক দিয়ে পোস্তকলা দিয়ে চলে আসতে পারি, 2 দিক দিয়ে আমরা কাছে আপনারা। আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে কিছু করার। লাঙ্গলবন্ধ স্নান ছিল একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ইয়াং ছেলেরা ছিল, এখানে শঙ্করদা ছিল, আরও অনেকে আছেন, অভয়দাও ছিলেন। সবাইকে নিয়ে একটি সুষ্ঠু তীর্থ স্থান এবার পালন হয়েছে, যে স্থানটি সারা বিশ্বের সব জায়গা থেকে আসে। এটা আমি মনে করব অবশ্যই সফলতা, তবে আমার একার নয়, আপনাদের এই নারায়ণগঞ্জবাসীরও সফলতা। বিগত দিনে আপনারা একটু ভেবে দেখেন তো, সারা বাংলাদেশে নির্যাতন কোথায় কোথায় হয়নি? মূর্তি ভাঙার শব্দ কি এখনই শুধু শুনতে পাচ্ছেন? এই 17 বছর কি শুনতে পাননি? নাসিরনগর, মুন্সিগঞ্জ, অভয়নগর, খুলনা, যশোর, কুমিল্লা, কোনো জায়গায় তো বাদ ছিল না। সেই ঝনঝনানির শব্দ শুনে
আপনারা কি করেছিলেন সেদিন? রাস্তায় কয়জন নেমেছিলেন? আজকে আজকে বুঝি ভয় করে না সরকারের বিরুদ্ধে বলতে? কারণ ওনারা আপনাদের সাহায্য করার জন্য দায়িত্ব নিয়েছেন। ওনারা তলাবিহীন ঝুড়ি থেকে আপনাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন। আমাকে হয়তো এখান থেকে বেরোলে আপনারা কয়েকজন গালি দিবেন যে এই মহিলা এই সরকারের পক্ষ নিয়ে বলল কেন। ডক্টর ইউনূসের মতো লোক যদি আমাদের দেশের প্রধান উপদেষ্টা না হতো, তাহলে এতদিনে অনেক কিছু আরো ঘটে যেত। 5 তারিখে পট পরিবর্তনের পর প্রতিটা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক পালিয়েছে। তাদের নেতা যেমন ফেসিবাদ যেমন পালিয়েছে, তারাও পালিয়েছে। পালিয়ে তারা ঘাপটি মেরে আছে, বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে আন্দোলনের মাধ্যমে দেশে আবারও অরাজক পরিস্থিতি সৃষ্টি করার। সেটা প্রতিহত করতে পেরেছি, আমি গর্ববোধ করি। আমি দেশের দুর্দিনে পালিয়ে থাকা মেয়ে নই, এর জন্য গর্ববোধ করি। এই জন্যই জোর গলে আজকে এখন আপনাদের সামনে কথা বলতে পারছি। সরকার যেটা করেছে সেটা তাদের ক্রেডিটটা তো দিতেই হবে। 7 তারিখে আমাকে সেনাবাহিনী সুরক্ষা কমিটির সভাপতি করেন, আমি নিজেও জানতাম না তারা কিভাবে আমাকে দায়িত্ব দিল সুরক্ষা কমিটির। আমি দায়িত্ব পালন করতে পেরেছি নিষ্ঠার সাথে, এবং তাদের সার্বিক সহযোগিতা পেয়েছি বলেই সারা বাংলাদেশে চেষ্টা করেছি সুন্দরভাবে সাড়ম্বরে দুর্গোৎসব যাতে পালন হয়। আমি বলদেব মন্দিরে এখানে থেকেও আপনাদের নারায়ণগঞ্জের মণ্ডপগুলার খোঁজ দিয়েছি। আমি চেষ্টা করেছি রমনা কালী মন্দিরের মতো একটা বিরাট জায়গা, বিরাট মন্দির, জাতীয় মন্দির, সেই মন্দিরে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে পূজা পালন করা, যেখানে ইতিহাস হয়েছে 3 বাহিনীর প্রধান প্রথম মন্দির পরিদর্শনে আসেন তাদের জয়স্টিক নিয়ে। এটা আমার গর্ব। আপনারা বলেন তারা কি করছে? তারা যদি আমাদের পাশে না থাকতো, সাড়ম্বরে দুর্গোৎসব গত বছর পালন করা যেত না। আমরা গত বছর যা পূজা করেছি তার চেয়ে এবার দ্বিগুণ হয়েছে। মাগুরায় 540টি মণ্ডপ ছিল, এবার 600-এর উপরে বেশি মণ্ডপ হয়েছে। এরকম সারা বাংলাদেশে পূজা বেড়েছে। এটা কি আমাদের গর্ব নয়? তাহলে কেন তাদের সাহায্য করার বদলে তাদের আমরা এত গালমন্দ করব? যারা আমাদের রক্ত চুষে নিল তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে ভয় পেলেন, আর যারা আমাদের পাশে এসে দাঁড়ালো তাদের আপনারা ধিক্কার জানাচ্ছেন। এর নাম হলো আমাদের বাঙালি। এ দেশ বাংলাদেশ। আমি সবসময় একটি কথাই বলি, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না বজায় থাকে, আজকে এখানে মাসুদ ভাই আপনাদের মাঝে আসতো না, আপনারা এখানে আসতেন না। আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে সকল ধর্মের মানুষ উপস্থিত আছে। আর আরেকটা কথা বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার উপরে অনেক নির্যাতন হয়েছে, নির্যাতনে তাকে বিদেশে পাঠানো হয়েছে, সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, আপনাদের খোঁজ নিয়েছেন আমাদের কাছ থেকে, আপনারা কেমন আছেন। তার স্বপ্নের 31 দফা, তারই একটি দফার রেমুনেশন, একটি বাগান। সেই বাগান হচ্ছে বাংলাদেশ। আর এই বাংলাদেশে বাগানের গাছের ফুল আমরা সবাই। আমরা স্বপ্ন দেখছি আপনাদের নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে দেশটাকে সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়ব বলে। আপনারা আমাদের সহায়তা করুন, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর সরকার যাতে আপনাদের দিতে পারি। আপনাদের পাশে থেকে আমাদের দেশটাকে স্বয়ংসম্পূর্ণ করতে পারি। এই দেশ আমাদের যেন যেভাবে গর্বের ছিল, আমরা যেন সেই গর্ব পূরণ করতে পারি। আজকে এক সাংবাদিক ভাই বক্তব্য রেখে গিয়েছেন, আমিও কিন্তু সাংবাদিক, আমি সাংবাদিকদের নেতৃত্ব দিচ্ছি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রথম নারী আমি। আমরা বাক স্বাধীনতা হারিয়েছিলাম, কিন্তু প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল।
আমাদের 65 জন সাংবাদিক শহীদ হয়েছে, আজও কিন্তু তাদের বিচার হয়নি। আশায় আছি একটি সুন্দর সরকার আসলে আমরা সেই সাগররুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার পাব। আমরা হাজার হাজারো সন্তান গুম হয়েছে, তাদের ফিরে পাইনি। আশায় আছি একটি সুন্দর নির্বাচন হলে সেই সরকার সেই হদিশগুলো আমাদের পাইয়ে দিবে। আপনাদের সবার কাছে আমার দুর্গা উৎসবের একটি মেসেজ, শুধু সরকার আপনাদের সাহায্য করবে না, আমাদের জাতীয়তাবাদী ভাই ভাই বোনেরা আপনাদের পাশে থাকবে। আপনারা সবাই নিজেরা নিজেদের নিরাপত্তা দিয়ে প্রতিটি মণ্ডপ আপনারা সুষ্ঠুভাবে পূজা পালন করবেন। আমি যেন আর শুনতে না পাই যে এখানে মূর্তি ভাঙা হয়েছে, মূর্তির হাত ভাঙা হয়েছে। এই কথাটা শুনতে খুব কষ্ট লাগে। আমিও একজন সনাতনী, তো তাই কষ্ট লাগে। আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। আপনারা আমাকে যে কোনো সময় পাবেন, এই আশা আপনাদের আমি দিচ্ছি যে আমি আপনাদের দুঃসময় পালিয়ে যাওয়ার মতো না। আমার বাবা দলকে বলেছিল আমার রমনা কালী মন্দির চাই, মন্দির তো নয়। আমি সেই বাবার সন্তান, অতএব আমরা ত্যাগ করতে জানি সনাতনীদের জন্য। দুঃখ একটাই রয়ে গেছে, সেই মুক্তিযোদ্ধা গয়েশ্বরচন্দ্র রায়ের পরিবারের উপর একের পর এক নির্যাতন হয়েছে, কাউকে পাশে পাইনি। আজকে কথা বলতাম না যদি কেউ এই কথাগুলো না তুলতো। তাই সবাইকে আমি আবারও বলবো শারদীয় শুভেচ্ছা, সবাইকে অপূর্ব শুভেচ্ছা। সবার পাশে আছি, যে কোনো সময় আমাকে পাবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।